হ্যালো বন্ধু, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সেট তত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক বা একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। এবার ভেন চিত্র কি, ভেন চিত্রর বিষয়ের সমস্ত কিছু আমরা ডিটেলে বুঝবো, কিন্তু তার পূর্বে আমার কিছু বলার আছে যে আমরা কীভাবে এগাচ্ছি। আমরা যেরকমভাবে এই ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে যে আমরা সর্বপ্রথমে চেষ্টা করব বা আমি চেষ্টা করব প্রথমে আমরা যে টপিকে আলোচনা করছি বা যে চ্যাপ্টারটি পড়ছি তার প্রথমে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব এবং তার রিলেটেড আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন যেগুলি সিলেবাস ভিত্তিক আসবে বলে মনে হয় আমার, সেই রকম টাইপের কোশ্চেনগুলিকে তুলব এবং তার সাথে সাথে আমরা এগিয়ে যাব। আমরা যেমন সেট তত্ত্বের ক্ষেত্রে আমরা পার্টে কী করেছিলাম, আমরা প্রত্যেকটি সেট সম্পর্কে আমরা ধারণা ক্লিয়ার করেছিলাম এবং তার উপর বেস করে আমরা 20-21টি কোশ্চেন কিন্তু এমসিকিউ কোশ্চেন তুলেছিলাম। সেকেন্ডে আজকের ভিডিওতে আমরা ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম সম্পর্কে আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার করব এবং তার সাথে সাথে সেটের যে অপারেশন কি, সেটের অপারেশন কি, মানে যেমন আমরা যোগ বিয়োগ করে থাকি নর্মালি সংখ্যার ক্ষেত্রে বা বীজগণিতের ক্ষেত্রে x+y যোগ বিয়োগ করে থাকি, ঠিক একই রকমভাবে সেটেরও যোগ বিয়োগ গুণ এরকম টাইপের কিছু বিষয় এসে থাকে, যেগুলি আমরা যোগ বিয়োগ হিসাবে না জেগে আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, যোগ, অন্তর, ছেদ এইভাবে আমরা অন্য নামে বা অন্য রকম ভাবে আমরা এগুলি করে থাকি। তো আমরা সেই বিষয়গুলি আমরা শিখব। কমপ্লিকেটেড মনে হলেও প্রথম ক্ষেত্রে আমাদের মনে হতে পারে এটি খুব কমপ্লিকেটেড, কিন্তু এটি খুব জলের মতন ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ভেন চিত্রটিকে আমরা বুঝতে পারবো বা ফিল করতে শিখবো। তাহলে আমার আজকের ভিডিওটি আমরা উদ্দেশ্য হচ্ছে ভেন চিত্রটিকে ফিল করানোর, এবং ভেন চিত্রটি ফিল করার পরে তুমি দেখবে বাকি যা তুমি বই পড়ছো না, যখন কল্পনা করবে সেই চিত্রের সঙ্গে রিলেটেড করতে চেষ্টা করবে, তখন দেখবে সব কিছু খুব ইজিলি তুমি বুঝতে পারছো বা তুমি অনুভব করতে পারছো। তো আমরা আগের ভিডিওতে যখন আমরা এমসিকিউ কোশ্চেন করেছিলাম তখন 7 নম্বরে একটি কোশ্চেন ছিল, একজনের প্রবলেম ছিল সেটি বুঝতে পারেনি বলে প্রথমে সেই কোশ্চেনটি বলার চেষ্টা করি। আমি সেখানে বলেছিলাম যে যদি কোনো একটি সেট এ হয়ে থাকে সেটি যদি বি এর সাবসেট হয়ে থাকে, একই রকমভাবে যদি কোনো একটি সেট বি সেটি যদি এ এর সাবসেট হয়ে থাকে, তাহলে এটি হলে এ ইজ ইকুয়াল টু বি হবে, এটি কিন্তু হবে, এটি আমরা বলেছিলাম। ঠিক আছে, আমরা সমান সেটের ডেফিনেশনেও কিন্তু এটি পড়েছিলাম, যখন কোনো একটি সেটের সাবসেট এবং এ যখন বি এর সাবসেট হবে, বি যখন এ এর সাবসেট হবে, তখন এ ইজ ইকুয়াল টু বি লিখতে পারি। এবার আমরা উদাহরণ দিয়ে সেটি বোঝার চেষ্টা করি। ধরো আমরা একটু উল্টোভাবে, আমরা একটু অন্যরকমভাবে বোঝার চেষ্টা করছি। ধরো এ একটি সেট আমি ধরে নিচ্ছি, তার মধ্যে এলিমেন্ট আছে এ, ই, আই, ও, ইউ। আমার ইংরেজি ভাওয়েল এর মধ্যে আছে, মানে এলিমেন্ট হিসাবে আছে, ইংরেজি বর্ণমালার ভাওয়েলগুলি বা স্বরবর্ণগুলি এই সেটের এলিমেন্ট হিসাবে অবস্থান করছে। বি আরেকটি সেট আমি ধরে নিচ্ছি, তার মধ্যে এই কয়েকটি এলিমেন্ট আছে, আই, ও, ইউ, এ, ই, এই কয়েকটি এলিমেন্ট আছে। ঠিক আছে, এবার যদি একটু অবজার্ভ করে দেখি, আমরা সমান সেট কখন বলবো, যখন আমরা সমান সেট, দুটি সেটকে সমান সেট কখন বলবো, তখন আমরা বলবো যে যখন প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু দুটি সেটের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু ম্যাচ করে যাবে, সমান সংখ্যক এলিমেন্টও থাকবে এবং প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে ম্যাচ করে যাবে। যেমন আমি অর্ডার যাই লিখি না কারণ, আমরা আগেও বলেছিলাম সেটের যখন বৈশিষ্ট্য বুঝেছিলাম যে অর্ডারের উপর সেট কিন্তু ডিপেন্ড করে না, অর্থাৎ আমি যে এখানে এ, ই, আই, ও, ইউ এইভাবে এই অর্ডারে লিখেছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটি এলিমেন্টকে লক্ষ্য করে দেখো, এ এখানে আছে, এইখানে আছে, ই এখানে আছে, ই এখানে আছে, আই এখানে আছে, আই এখানে আছে, ও এখানে আছে, ও এখানে আছে, ইউ এখানে আছে, ইউ এখানে আছে, অর্থাৎ এই দুটি সেটের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু ম্যাচ করে যাচ্ছে সমান, কিন্তু অর্ডার ভিন্ন, মানে আলাদা আলাদাভাবে সাজানো আছে, কিন্তু তাতে কোনো যায় আসে না। কোনো সেটের অর্ডারের উপর সেটটি কিন্তু জাজ করে, তার পদের উপর ডিপেন্ড করছে সেটটি কেমন হবে। তো এখন এই দুটি সেটের প্রত্যেকটি পদ ম্যাচ করে যাচ্ছে এবং এক্সট্রা কিছু নেই, অর্থাৎ এখানে অন্য কোনো এক্সট্রা এলিমেন্ট নেই বা পদ নেই, আর এখানেও কোনো এক্সট্রা নেই। যতগুলি 5টি এলিমেন্ট এখানেও আছে, তো 5টি এলিমেন্ট এখানেও আছে এবং সেম এলিমেন্ট আছে, তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি হবে। একই রকমভাবে আবার একটি সেট নাম ধরে নিচ্ছি, পি একটি সেট ধরে নিচ্ছি, যেই সেখানে 1, 2, 3, 4, 5 এই 5টি এলিমেন্ট আছে। আবার কিউ আরেকটি সেট আছে, যে ক্ষেত্রে আমরা 5, 4, 3, 2, 1 এই আর দুটি সেট আছে। ঠিক আছে, এর ক্ষেত্রেও লক্ষ্য করে দেখো, আমরা যদি লক্ষ্য করি এর অর্ডারের কথা কেয়ার না করে যদি আমরা এলিমেন্টগুলোকে দেখি, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, অর্থাৎ
প্রত্যেকটি এলিমেন্ট ম্যাচ করে যাচ্ছে, তার অর্থ হচ্ছে পি ইজ ইকুয়াল টু কিউ কিন্তু আমরা লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু কিউ আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, আরেকটি আমরা সেটকে ধরি। এবার আমরা আর একটি সেট ধরে নিচ্ছি, সেক্ষেত্রে পদ সংখ্যা 1 2 3 4 5 এবং 6 এবং আরেকটি এস একটি সেট ধরে নিচ্ছি যেখানে 1 2 3 এবং 4 এই 4টি পদ আছে। লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে এখানে দেখো, এখানে 1 আছে 1 আছে, 2 আছে 2 আছে, 3 আছে 3 আছে, 4 আছে 4 আছে, কিন্তু এখানে 5 and 6 দুটো এক্সট্রা আছে যেটি এর মধ্যে নেই। তাহলে এক্ষেত্রে আমরা এই দুটি সেটকে সমান বলতে পারি না, অর্থাৎ পি নট ইকুয়াল টু কিউ হবে। তো আমরা প্রথমে সমানের ডেফিনেশন অনুসারে সমানভাবে আমরা এই দুটি সেটকে সমান বলেছি, আর এই সেটকে কিন্তু দুটি সমান কিন্তু নয়, এটি আমরা বিবেচনা করলাম। এবার আমরা উপসেটের কনসেপ্টে আসছি। আমরা উপসেট বলতে কি জানি? উপসেট মানে জানি যদি কোনো একটি সেটের প্রত্যেকটি এলিমেন্ট যদি অন্য একটি সেটের প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে ম্যাচ করে যায়, বা আমরা এরভাবে বলতে পারি যদি কোনো একটি সেটের প্রত্যেকটি এলিমেন্ট যদি অন্য একটি সেটে অবস্থিত হয়, তাহলে আমরা সেই সেটকে এই সেটের আমরা উপসেট বলতে পারি। বোঝাতে পারলাম? উপসেটের ডেফিনেশন বলেছিলাম যে কোন একটি সেট, আমি এই সেটকে ধরছি, কোন একটি সেট তার প্রত্যেকটি এলিমেন্ট যদি অন্য কোনো সেটের এলিমেন্ট হয়ে থাকে, তাহলে আমরা এ সেটকে বি এর সাবসেট বলে থাকি, উপসেট বলে থাকি। সেই হিসাবে এ ই আই ও ইউ প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি তে আছে, তার অর্থ হচ্ছে এ সাবসেট অফ বি। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। একই রকমভাবে আমরা এটাও তো বলতে পারি যে বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট এ সেটেও আছে, বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট এ সেটেও আছে, তাহলে সেই অনুসারে আমি বি সাবসেট অফ এও তো লিখতে পারি, কারণ বি সেটেরও প্রত্যেকটি এলিমেন্ট এ সেটে আছে। এইভাবেও তো বলতে পারি আমরা এ সেটের যেমন এলিমেন্ট বি সেটে ছিল, তেমন আমরা এ বি সেটের এলিমেন্টও এ সেটে আছে, তাহলে সেই সংজ্ঞানুসারে বিও কিন্তু এ এর সাবসেট। তাহলে এটি দেখলাম যে যখন এটি হচ্ছে তখন কিন্তু এ ইজ ইকুয়াল টু বি হচ্ছে। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনে ম্যাচ করছে। একই রকমভাবে দেখো এর ক্ষেত্রেও তাই, একই রকমভাবে পি এর প্রত্যেকটি এলিমেন্ট কিউ আছে, তাহলে পি সাবসেট অফ কিউ, আবার কিউ এর প্রত্যেকটি এলিমেন্টও কিন্তু পি তে আছে, তাহলে কিউ সাবসেট অফ পি। সেই ক্ষেত্রে কিন্তু পি ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে। কিন্তু থার্ড যে আমি এক্সাম্পল নিচ্ছি লক্ষ্য করে দেখো, এখন এস সেটের প্রত্যেকটি এলিমেন্ট আর এ আছে, এস সেটের 1 2 3 4 1 2 3 4 প্রত্যেকটা এলিমেন্ট আর এ আছে, অর্থাৎ এস সাবসেট অফ আর। কিন্তু আর সেটের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু এস সেটে নাই, তার মানে আর কিন্তু সাবসেট নয় এস এর। তাহলে এক্ষেত্রে আমরা পি নট ইকুয়াল টু কিউ হচ্ছে। তো আমরা এই পদ্ধতিতে আমরা বলতে পারি যখন এই কন্ডিশনটি মেনে চলে তখন এটি হবে, বা এটি হলে এটি হবে, দুটি বলতে পারি। যদি দুটি সেট যদি সমান হয় তাহলে এটি মেনে চলবে, বা এটি যদি হয় তাহলে এটি মেনে চলবে, দুটি ক্ষেত্রে বলতে পারি। আমার কোশ্চেন যেরকমই আসুক না কেন, আমরা এটি হলে এটি হবে এবং এটি হলে এটি হবে। আশা করছি বোঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। এবার আমরা এটি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামে ঢুকছি। স্বাভাবিকভাবে এবার ভেন চিত্র কেন দরকার হলো? আমাদের মনে প্রথমেই কোশ্চেন আসে, যখনই কোনো নতুন কনসেপ্ট আসে আমাদের ফার্স্ট ভাবনা চিন্তা আসে, যদি এই গণিতজ্ঞটা যদি এই কনসেপ্টটি না বের করতো তাহলে আমি খুব বেঁচে যেতাম, আমাকে এই টপিকটাই পড়তে হতো না, আমাকে এই জিনিসটাই পড়তে হতো না, এই টপিকটা এনে ফালতু আমাকে পড়তে বাধ্য করলো। তাই মনে হয় না প্রত্যেকে? আমার ক্ষেত্রে তাই মনে হতো। আমি সেই সময় এটাই ভাবতাম, যদি এটি নাই বানাতো জন ভেন নামক যে গণিতজ্ঞ, সে যদি এই ভেন ডায়াগ্রামের কথা নাই ভাবতো তাহলে আমার পড়তেই হতো না। কিন্তু কথা হচ্ছে কেন ভাবলো? গণিতজ্ঞ বলো বা বিজ্ঞানীদের কথা বলো, তারা তখনই কোনো কিছু আবিষ্কার করতে যায় যখন মনে হয় যে এই জায়গাতে আরো সহজতম কিছু হওয়া উচিত ছিল। যেমন ধরো একটা সময় যখন কারেন্ট চলে যেত, আমাদের একটা সময় ভেবে দেখো 10-15 বছর আগে যখন কারেন্ট চলে যেত তখন আমরা কিন্তু হাত পাখা করতাম। ঠিক আছে, সময় যখন বুঝলো যে গরম লাগছে, আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হয়, ব্যাটারি ব্যবস্থা করলো, তারপর এখন ইনভার্টার, ডিজি, অনেক কিছু ব্যবস্থা করলো। বিজ্ঞান কি করলো? যখন দেখলো যে আমাকে প্রয়োজন হচ্ছে, যখন কারেন্ট থাকবে না, যখন ইলেকট্রিসিটি সাপ্লাই নেই, তখনও আমার যেন কারেন্ট ঠিক মতো চলে তার জন্য কোনো ব্যবস্থা দরকার, নতুন করে আবিষ্কার হয়েছে। মানে বিজ্ঞান বা গণিতজ্ঞরা কোনো কিছু আবিষ্কারের পিছনে কোনো কিছু আমাদেরকে সহজ করার একটি পদ্ধতিকে দেখেছে। তাহলে এবার মনে কোশ্চেন আসবে, ভেন ডায়াগ্রামে এমন কি সহজ কাজ করেছে? এবার যদি একটু সামান্যভাবে আমরা অন্য রকমভাবে যদি ভেবে দেখি, ধরো আমি কথার কথা বলছি যে তোমাকে বলা হলো তুমি কল্পনা করো তো একটা এমন সুপুরুষ ব্যক্তির কথা যার এজ 34 থেকে 40-এর মধ্যে, এবং তার মাথায় একটি টুপি আছে এবং তার চোখে একটি গোল ফ্রেমের চশমা,
এবং তার গায়ে একটা খাকি কালারের একটা জ্যাকেট কিন্তু ভালো করে টাইট করে বাঁধানো আছে। আমি কোন দেশপ্রেমীর কথা বলছি একটু ভাবতে গেলে তোমাদের সময় লেগে যাবে, বা কল্পনা করবে কার কথা বলছে। বিভিন্ন জনের মানুষের মাথায় বিভিন্ন রকম আসবে, বিভিন্ন স্টুডেন্টের মাথায় বিভিন্ন রকমের কল্পনা আসবে। কিন্তু যদি একটি চিত্র তোমার সামনে দেখাচ্ছি, এই চিত্রটি ভালোভাবে আঁকা নেই, এর মধ্যে সঠিকভাবে নেই, সেই মানুষটিকে কিন্তু সমানভাবে যেটি তার চেহারা, অ্যাকচুয়াল চেহারা, সেইভাবে সে ব্যাখ্যা দিতে পারছে না। কিন্তু তা না থাকা সত্ত্বেও একটি আধা আধুরা চিত্র কিন্তু তোমাকে বলে দিচ্ছি আমরা কার কথা বলছি বা কাকে দেখাতে চাইছে। তাহলে এই চিত্রের এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, যেটিও কিন্তু আমাদের এই ভেন চিত্র আমাদের সেটকে বোঝাতে হেল্প করেছে। সেটা এরপরে যখন আমরা যাব ধীরে ধীরে, তুমি বই পাতা যখন উল্টাবে, ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপরে যে সেটের যে সূত্রগুলো, বীজগাণিতিক সূত্রগুলি দেখবে, তখন মনে হবে কি বাবরে কি সব দিয়ে দিয়েছে। তো এই জিনিসটি আরও সুন্দরভাবে যাতে এই প্রবলেমটি না আসে, আমাদেরকে বুঝতে কোনো প্রবলেম না হয়, তার জন্য কিন্তু ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্রটি এনেছে গণিতজ্ঞরা। তো এবার আমরা সেটি বোঝার চেষ্টা করি বা সেটি দেখার চেষ্টা করি। এবারে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্রটি বুঝতে গেলে যে সেটটির গুরুত্বপূর্ণ অপরিসীম সেটি হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আমরা এখনো পর্যন্ত এই সেট সম্পর্কে আলোকপাত আমি করিনি অ্যাটলিস্ট, ঠিক আছে। তো এই সেটটি কি মানে, আমরা বিভিন্ন কোশ্চেন আমরা এ বি কে বেছে নিয়েছি যখন আমরা এক্সাম্পল দিয়েছি। ধরো আমি কথা বলছি, এখন যেমন বোঝালাম, একটি সেটকে আমি বেছে নিলাম যার মধ্যে 1 2 3 4 5 কিন্তু অবস্থান করছে। তাহলে এই এ সেটের সার্বিক সেট হবে এমন একটি সেট যেটি কিন্তু এ এর সুপার সেট হবে, অর্থাৎ এ এর সুপার সেট হবে, অথবা বলতে পারি যে এ হচ্ছে সার্বিক সেটের একটি উপসেট। অর্থাৎ আমরা বিভিন্ন ক্ষেত্রে সার্বিক সেট কিন্তু একটি ইউনিক সেট হিসাবে নয়, ভিন্ন কোশ্চেন ভিন্ন পরিস্থিতিতে সার্বিক সেট ভিন্ন হতে পারে। আমার এই কোশ্চেনের ক্ষেত্রে আমি একটি সেটকে নিতে পারি যেখানে 1 2 3 4 5 6 7 আছে। এই সেটটি যেটি আমি কনসিডার করলাম, লক্ষ্য করে দেখো এই সেটটির প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু এর মধ্যে আছে, মানে এই সেটের প্রত্যেকটি এলিমেন্ট এর মধ্যে আছে। তার অর্থ হচ্ছে এই সেটটি কিন্তু এই সেটের সুপার সেট, একটা সুপার সেট, ঠিক আছে, বুঝতে পেরেছি। আবার অধিসেট, সুপার সেট মানে অধিসেট, আমরা আগে ডেফিনেশন ক্লিয়ার করেছি। আবার লক্ষ্য করে দেখো এই যে সেটটি এই সেটটির কিন্তু এ একটি সাবসেট। তাহলে আমরা এই সেটকে কিন্তু আমরা ইউনিভার্সাল সেট বলতে পারি, আর যাকে আমরা ক্যাপিটাল ইউ দ্বারা ডিনোট করে থাকি বা এস দ্বারাও ডিনোট করে থাকি, আমরা ঠিক আছে। তো আমরা দুটি ভাবে একে ডিনোট করে থাকি, ইউ ভাবেও ডিনোট করে থাকি, অনেক জায়গায় এস ভাবেও কিন্তু ডিনোট করে থাকি, এস অথবা ইউ দ্বারা আমরা ডিনোট করে থাকি। তার মানে কি বললাম, সার্বিক সেট হচ্ছে এমন একটি সেটকে আমি কনসিডার করব, সেটি ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন হতে পারে। ধরো আমি একটা কথা বলছি, আমাকে ভাওয়েলের একটি সেট দিয়েছে, ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েলের একটি সেট দিয়েছে, যার মধ্যে এ ই আই ও ইউ আছে। তাহলে এর সুপার একটি সেট যেটা আমি ধরে নিচ্ছি, সেটি আমি পি ধরে নিলাম, আমি ধরলাম এ বি সি ডি ই করে জেড পর্যন্ত, অর্থাৎ পুরো 26টা লেটার, অ্যালফাবেটের লেটার আমি ধরে নিলাম। এই যে সেটটি, পি সেটটি আমি যদি কনসিডার করলাম, এই পি সেটটি হচ্ছে এই ভি সেটের একটি সুপার সেট, ভি সেটের সুপার সেট। আবার আমরা বলতে পারি যে ভি সেটটি পি সেটের একটি সাবসেট, ভি সেটটি পি সেটের সাবসেট। তাহলে এই এক্সাম্পলের বেসিসে আমাকে এই পিটি একটি সুপার সেট, তার হওয়ার সাথে সাথে একটি ইউনিভার্সাল সেট হয়ে থাকবে বা সার্বিক সেট হয়ে থাকবে। এমন ক্ষেত্রে আমরা যেমন নাম্বার সিস্টেমে দেখেছিলাম, ন্যাচারাল নাম্বারের পরে হোল নাম্বারের পরে ইন্টিজারের পরে রেশনাল নাম্বার পরে রিয়েল নাম্বার, ইরেশনাল নাম্বার এবং রেশনাল নাম্বার। তাহলে আমরা বলতে পারি যে রিয়েল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বারের একটি ইউনিভার্সাল সেট। এখন ন্যাচারাল নাম্বার নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে, আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে যদি আলোচনা করি, তাহলে কিন্তু এই ন্যাচারাল নাম্বারের আরও একটি ইউনিভার্সাল হতে পারে ডাব্লু, মানে হোল নাম্বারও একটি ইউনিভার্সাল সেট হতে পারে, মানে র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যার যে সেট, সেটিও কিন্তু একটি এর ইউনিভার্সাল সেট হতে পারে। কারণ কি, এই প্রত্যেকটি এন এর সুপার সেটকে রিপ্রেজেন্ট করছে। আবার উল্টোভাবে বলতে পারি যে এন এই প্রত্যেকটি সেটেরই একটি কিন্তু সাবসেট বা উপসেট। তাহলে সার্বিক সেট হচ্ছে এমন একটি সেট যেটি
এটি বিভিন্ন পরিস্থিতির ক্ষেত্রে আমাকে একটি সুপার সেটকে রিপ্রেজেন্ট করবে, যেই প্রদত্ত সেটের কোনো প্রদত্ত সেট যেটি আমাকে এক্সাম্পলে দিয়েছে বা আমাকে অঙ্কে কষতে বলেছে বা আমাকে কোনো পরিস্থিতিতে আমাকে একটি সেটকে ধরতে হচ্ছে, সেই সেটের একটি সুপার সেটকে আমি ধরবো সার্বিক সেট হিসাবে, যে ক্ষেত্রে আমার অঙ্কটি করতে বা অঙ্কটি বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তা সার্ভিস সেট ব্যাপারটি কি? সার্ভিস সেট ইউনিক নয়। এখন এই সেটের এটি যেমন সার্ভিস সেট হতে পারে, আবার আরেকটি সেট আমি ধরে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, এটিও কিন্তু এর সার্ভিস সেট হতেই পারে। এরকম না যে এটি হবে মানে এটি হবে না। ঠিক আছে, যদি যে ক্রাইটেরিয়া আমি বললাম যে একে সুপার সেট হতে হবে এই সেটের, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটি সার্বিক সেট হয়ে থাকবে। ঠিক আছে, সার্বিক সেট সম্বন্ধে ক্লিয়ার হলো। এবার ভেন ডায়াগ্রাম বানাতে গেলে কোনো একটি সেটের ভেন ডায়াগ্রাম বানাতে গেলে আমাকে মাথায় দুটি কন্ডিশন রাখতে হবে। যেমন আমরা চিত্র আঁকি, যখন আমাদের অনেক কিছু শিখিয়ে দেওয়া হয় যে পেন্সিল দিয়ে এই কাজটি করো, পেন্সিল দিয়ে ওই কাজটি করো। ঠিক আছে, ঠিক সেরকমভাবে আমাকে ভেন চিত্র আঁকার সময় জর্জ ভেন আমাদের কিছু বিষয়কে ক্লিয়ার করে দিয়েছে। কিভাবে ক্লিয়ার করেছে? যে সবসময় ইউনিভার্সাল বা সার্বিক সেটকে আমরা রেক্টাঙ্গেল বা আয়তকারের মধ্যে দেখানোর চেষ্টা করব। মানে একটি সেট যার মধ্যে যেটি আয়তকার দেখতে হবে তাকে আমরা ইউনিভার্সাল সেট হিসাবে রিপ্রেজেন্ট করব। আর তার আন্ডারে যে সেটগুলি আমরা কনসিডার করব, মানে যাকে নিয়ে আমরা কাজ করব, সেগুলি প্রত্যেকটি উপসেট, সার্বিক সেটটির উপসেট। যেমন এই এ সেটটি এই সার্বিক দুটির মধ্যে যে কোনো একটি ধরো, এটিকে ধরে নিচ্ছি, এই সেটটি যদি একটি ইউনিভার্সাল সেট হয়ে থাকে তাহলে এটিকে আমরা রেক্ট্যাঙ্গেল আকারে রিপ্রেজেন্ট করব। আর এ সেটটি যদি একটি এই সেটের উপসেট বা সাবসেট হয়ে থাকে তাহলে একে আমরা সার্কেল ভাবে রিপ্রেজেন্ট করবো। সার্কেল অ্যাকচুয়ালি অনেক বই সার্কেল লেখা থাকে না বা সার্কেল ভাবে আঁকতেও বলে না, আমাকে কি বলে বদ্ধ বক্ররেখা। ঠিক আছে, বদ্ধ বক্র একটি ডায়াগ্রামকে রিপ্রেজেন্ট করতে বলে, বদ্ধ বক্ররেখাকে রিপ্রেজেন্ট করতে বলে। অ্যাকচুয়ালি কিন্তু বদ্ধ বক্ররেখা বলতে আমাকে কিন্তু সার্কেলের মতন দেখতে একটি বা ডিম্বাকার দেখতে একটি শেপকে রিপ্রেজেন্ট করতে বলে। তুমি গোল করলে আমার দেখতে ভালো লাগে, তো আমরা সার্কেল হিসাবে সেটিকে কনসিডার করব। ধরুন এবার আমরা এক্সাম্পল নিই। এবার আমরা এই দুটি এক্সাম্পলকে নিয়ে আলোচনা করি। একটি ইউনিভার্সাল সেট আমি ধরে নিচ্ছি যার মধ্যে 1 2 3 4 5 6 7 8 এই কটি এলিমেন্ট আছে, এবং একটি সেট আমি তার মধ্যে 1 2 3 এবং 4 এই চারটি এলিমেন্ট নিয়ে দুটি সেট আমি কনসিডার করলাম। একটি হচ্ছে ইউনিভার্সাল সেট যেটি যার মধ্যে এলিমেন্ট সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8, এবং আরেকটি এ নামের একটি সেটকে আমি কনসিডার করলাম যেটির মধ্যে পদ সংখ্যা হচ্ছে 1 2 3 4। তাহলে এর ভেন চিত্র আমরা কিভাবে অঙ্কন করব? আমাকে কি বললো সর্বপ্রথমে, ফার্স্ট কি বললো, সব সময় ইউনিভার্সাল সেটকে আমি আয়তাকার আকারে রিপ্রেজেন্ট করব। তাহলে আমি প্রথমে একটি আয়তকার একটি জায়গা তৈরি করে দিলাম। ওকে, এই আয়তকারটি আমি ইউ দ্বারা রিপ্রেজেন্ট করেছি, ইউ নাম দিয়েছি। আমরা এইভাবে ইউ নাম দিয়ে রাখবো। অর্থাৎ এখন এই যে সেটটি আমি পেলাম বা এই যে চার কোণা বা আয়তাকার ক্ষেত্রটি পেলাম, এই যে সেট এটি একটি সেটকে রিপ্রেজেন্ট করছে, আর এই সেটকে আমরা ইউনিভার্সাল সেট বলে থাকবো। এখন এই সেটের এলিমেন্ট কি কি আছে? এই সেটের এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 8, এতগুলি এলিমেন্ট আছে। এর মধ্যে এতগুলি এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 এতগুলি এলিমেন্ট আছে। আর একে কি বলেছি আমরা? একে কোনো একটি বক্ররেখা বা সার্কেলে বদ্ধ বক্ররেখা বা সার্কেল দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব। আর সেটি দেখব এই এলিমেন্টগুলো যেন তার মধ্যে থাকে। অর্থাৎ আমরা একটি সার্কেল রিপ্রেজেন্ট করব যার মধ্যে দেখো 1 2 3 4 আছে, আর একে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকবো। অর্থাৎ এই যে সার্কেলের মধ্যে 1 2 3 4 চারটে পদ নিয়ে এলিমেন্ট নিয়ে অবস্থিত এই গোলটি, একে আমরা সেট বলবো। এই সেটটির নাম এ, এবং এই চার কোণাকে আমরা ইউনিভার্সাল সেট বলবো যার মধ্যে কিন্তু এই পুরো সেটটি আছে। এবার একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এখন এই যে আমরা এতদিন পর্যন্ত বুঝেছি যে সাবসেটটিকে দেখো ক্লিয়ারলি এখন বুঝতে পারছো যে কোনো একটি সেটের সাবসেট হলে সে তার মধ্যেই অবস্থান করবে। কারণ সাবসেট মানে হচ্ছে তার মধ্যে প্রত্যেকটি এলিমেন্ট, যেগুলি এলিমেন্টগুলি এর মধ্যে থাকবে সেই এলিমেন্টগুলো কিন্তু এর মধ্যে অবস্থান করছে।
তাহলে এর ভেতরেই অবস্থান করবে। সাবসেট সব সময় ইউনিভার্সাল সেটের ভেতরে অবস্থান করবে। এবার আমরা অন্য ক্ষেত্রেও ধরো এটি একটি ইউনিভার্সাল সেট না ভেবে একটি সেটই ভেবে নাও না কেন, এটি একটি সেট ভেবে নাও, তাহলে এই সেটের মধ্যে এটির অবস্থান থাকবে। এবার একটা অন্য একটি এক্সাম্পল ধরো ভেবে ভাবনা চিন্তা করে দেখো তো, তাহলে আমরা কি বুঝলাম? এই চিত্র দেখে একটা জিনিস ক্লিয়ার হলো, সাবসেট সব সময় ভেতরে অবস্থান করে। দেখো এই বৃত্তটা তুমি এরকম ভাবে আঁকতে পারো না। কেন পারো না? তুমি ভাবলে যে এরকম ভাবে আমি আঁকবো এবং এখানে 1 2 3 4 বসিয়ে দিলাম, এটি ফাঁকা রেখে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এইটিকে রিপ্রেজেন্ট এখানে কিছু তুমি বসাওনি, তার অর্থ কিন্তু এটি নয় যে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। যখন তুমি এর ইউনিভার্সাল সেটের বাইরে তুমি এটিকে আঁকছো, তার অর্থ হচ্ছে এই এরিয়াতেও কোনো এলিমেন্ট থাকবে যেটি ইউনিভার্সাল সেটের মধ্যে অবস্থিত নয়, তাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে তুমি এই যে এই সেটের যে এলিমেন্ট 1 2 3 4 আছে তারা ইউনিভার্সাল সেটের ভেতরেই অবস্থিত এলিমেন্টগুলি আছে। তাহলে আমরা এই ডায়াগ্রামটি যেটি আঁকলাম যে বাইরে চলে যাচ্ছে, সেটি কিন্তু সত্য নয়। তাহলে আমরা কি আঁকার সময় মাথায় রাখবো যে এটি আমরা বাইরে এঁকে দিলাম যে ভেতরে, এটা মানেও তো হতে পারে, এরকম মাথায় কনফিউশন আসতেই পারে। যে কোনো স্টুডেন্ট যখন প্রথমে শেখে এসব অনেক উদ্ভুত বুদ্ধি মাথায় আসে, তাহলে এরকম কথা আসতে পারে। মাথায় রাখবো এটিকে মানে হচ্ছে যে এইটি যে মধ্যে তুমি কিছু লেখনি, তার অর্থ এটি নয় যে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। এটির কথা অর্থ বলে দিচ্ছ তুমি এই পিকচারটি রিপ্রেজেন্ট করছি, কথা বলছে এরকম ভাবে যে হ্যাঁ এর মধ্যে মানে এমন কিছু এলিমেন্ট আছে যেটি সার্বিক সেটের বাইরে অবস্থিত, কিন্তু এর মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই যেটি সার্বিক সেটের বাইরে অবস্থিত। তাহলে এই ডায়াগ্রামটি ভুল ডায়াগ্রাম। তাহলে আমরা এইভাবে এটিকে রিপ্রেজেন্ট করব। তাহলে একটি বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে সাবসেট সবসময় কিন্তু ভেতরে অবস্থান করে, সাবসেট সবসময় ভেতরে অবস্থান করে। ঠিক আছে, এই বিষয়টি ক্লিয়ার হলো। এবার আরেকটি এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, খুব সুন্দরভাবে আরেকটি এক্সাম্পল দিয়ে এটি বোঝার চেষ্টা করি। ধরো এ একটি সেট আছে এবং বি আরেকটি সেটকে আমি কনসিডার করলাম, বি আরেকটি সেটকে কনসিডার করলাম যার মধ্যে 7 এবং 8 কিন্তু এলিমেন্ট আছে, যার মধ্যে 7 8, অর্থাৎ এখন একটি সেট ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7 8 পদ যুক্ত একটি ইউনিভার্সাল সেট আছে। তার সাথে সাথে আরেকটি সেট এ আছে এবং আরেকটি সেট বি আছে, যাদের এলিমেন্ট এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 এবং বি এর এলিমেন্ট হচ্ছে 7 and 8। তাহলে আমরা কিভাবে এর ভেন ডায়াগ্রামটি আঁকবো? এর ভেন ডায়াগ্রামটি আঁকার পদ্ধতি হচ্ছে, সর্বপ্রথমে আমরা সার্বিক সেটকে আমরা লিখে দেবো একটি আয়তাকার ক্ষেত্রের মতন, একে আমরা নাম দিয়ে দিলাম ইউ। ঠিক আছে, এবার তারপরে একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এই যে প্রত্যেকটি এলিমেন্ট এবং এর যে প্রত্যেকটি এলিমেন্ট এ এবং বি এর এই যে দুটি সাবসেট, অর্থাৎ দুটি সাবসেট হবে মানে দুটি সার্কেল আঁকতে হবে এর ভেতরে। কারণ এই যে প্রত্যেকটি এলিমেন্ট এ, লক্ষ্য করে দেখো এর প্রত্যেকটি এলিমেন্ট ইউ আছে, অর্থাৎ এ সাবসেট অফ ইউ। আবার বিও লক্ষ্য করে দেখো বি এর প্রত্যেকটি এলিমেন্ট এর মধ্যে আছে, তাহলে বিও সাবসেট অফ ইউ। তাহলে ইউ এর মধ্যে দুটি সাবসেট হিসেবে আছে, তার মানে এই দুটি সার্কেল আঁকতে হবে এর ভেতরে আঁকা হবে দুটি সার্কেল, একটির নাম এ দেব, একটির নাম বি দেব। তাহলে একটি সার্কেল এ আরেকটি সার্কেল বি দেব, কিন্তু কিভাবে দেব? দেখো ভাবো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে এবং এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে, কোনো এলিমেন্ট কিন্তু ম্যাচ করছে না বা সমান নেই। তাহলে এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। কমন পয়েন্ট না থাকলে আমরা দুটি সেট এমনভাবে আঁকবো যাতে কেউ কারোর সঙ্গে টাচ না করে, সামান্যতম টাচ না করে, মানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। আর এই সেটের মধ্যে কি পড়ে থাকলাম, ধরে নিচ্ছি এটি 1 2 3 4, এই সেটের নাম আমি এ দিয়ে দিলাম আর এই সেটের নাম আমি বি দিলাম, যার মধ্যে 7 8 আছে। তাহলে পড়ে থাকলো কি 1 2 3 4 5 6 পড়ে থাকলো, এর বাইরে 7 8। তাহলে আমরা এই দুটির মাধ্যমে আমরা এই ভেন ডায়াগ্রামটি কিন্তু এঁকে ফেললাম। এবার যখন লক্ষ্য করে দেখো এই যে দুটি সেটকে আমরা ভেন ডায়াগ্রাম আঁকলাম, এখন লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে এই সেটটি এবং এই সেটটি একে অপরের মধ্যে কোনোরূপ টাচ করছে না, কারণ এদের মধ্যে কোনো কমন এলিমেন্টই নেই। তাহলে এই টাইপের এই দুটি সেট কিন্তু একে অপরের সঙ্গে পুরোপুরি সম্পূর্ণভাবে বিচ্ছেদভাবে অবস্থান করছে, মানে সম্পূর্ণরূপে আলাদাভাবে অবস্থান করছে। তাহলে এই টাইপের সেটকে আমরা ডিসজয়েন্ট সেট বলে থাকি, আমরা পরে পড়বো, কিন্তু আমি বলে যাচ্ছি এইরকম টাইপের যে ক্ষেত্রে কোনো এলিমেন্টই কমন নেই, তার জন্য সেটগুলি সেপারেটভাবে অবস্থান করলো। তাহলে এই টাইপের সেট দুটিকে একে অপরে আমরা ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট বলে থাকবো। ঠিক আছে, এবার আরেকটি কোশ্চেন, আরেকটি টপিক তুলি, একই রকমভাবে আরেকটি চিত্রকে আমরা অঙ্কন করার চেষ্টা করি।
লক্ষ্য করে দেখো, এখন আমরা আবার তিনটি সেটকে নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে এ ইউনিভার্সালকে আমি সেম রেখেছি 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা দিয়ে, এ সেটকে আমি সেম রেখেছি 1 2 3 4 এবং বি সেটকে আমি 1 2 7 8 এই এলিমেন্ট দ্বারা গঠিত একটি সেট হিসাবে কনসিডার করেছি। এর ভেন ডায়াগ্রাম কীরকম হবে একটু লক্ষ্য করে দেখো। আমরা সর্বপ্রথমে আমরা কাজ কি, একই রকমভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গেল বা আয়তাকার জায়গা তৈরি করে দেবো, যার নাম আমরা ইউ দিয়ে দেবো। এবার আমরা লক্ষ্য করার কি বিষয় হচ্ছে যে এ এবং বি দুটি সেটকে আমাকে আনতে হবে। এই দুটি সেটই কিন্তু ইউনিভার্সাল সেটের সাবসেট। তার অর্থ হচ্ছে এই দুটি সেট আমরা সার্কেল আকারে রিপ্রেজেন্ট করব এবং ইউনিভার্সাল সেটের ভেতরে অর্থাৎ আয়তকার ক্ষেত্রের ভেতরে আমরা আঁকবো। কোনো ডাউট আছে এতদূর পর্যন্ত? কোনো ডাউট আছে? আশা করছি এতদূর পর্যন্ত কোনো ডাউট নেই। এবার আমরা আঁকবো কি করে? আমরা কি দেখবো, এলিমেন্টগুলোকে ভালো করে দেখবো। এলিমেন্টগুলোকে দেখতে গিয়ে দেখলাম এখানে 1 2 3 4 আছে, খুব ভালো কথা। এখানে 1 2 আছে, মানে কমন এলিমেন্ট আছে। কমন এলিমেন্ট কি কি? 1 এবং 2 কমন এলিমেন্ট দুটির মধ্যেই আছে। তাহলে যখন কমন এলিমেন্ট থাকবে, আগের ক্ষেত্রে দেখছিলাম, আগের সেটের ক্ষেত্রে দেখছিলাম কোনো কমন এলিমেন্ট থাকছিল না। সেক্ষেত্রে আমরা দুটি বৃত্তকে আলাদা আলাদাভাবে এমনভাবে রাখছিলাম যাতে কোনো রকমভাবে তাদের টাচই না থাকে। এক্ষেত্রে কি করবো দেখো, প্রথমে একটি বৃত্ত আঁকবো এবং আরেকটি বৃত্ত আঁকবো, এমনভাবে আঁকবো যার মধ্যে কিছুটা জায়গা কিন্তু একে অপরকে ছেদ করে আছে, মানে কমন পোর্শন আছে। এমনভাবে এই দুটি বৃত্তকে আঁকবো, এটি আমার এ সেট এবং এটি আমার বি সেটকে আমরা রিপ্রেজেন্ট করছে, যার মধ্যে কিছু এই যে অংশটি এটি কিন্তু কমন আমি দেখতে পাচ্ছি। কেন কমন রাখলাম? কারণ কিছু এলিমেন্ট আছে এই এ সেটে অবস্থান করছে এবং বি সেটে অবস্থান করছে। সেটিকে বোঝাবার জন্য আমি কিছু কমন পয়েন্ট কিন্তু রাখলাম, সেটিকে দেখানোর জন্য আমি এইভাবে কিন্তু চিত্রটি অঙ্কন করব। এবার দেখো এই কমন পয়েন্টটি, এই যে কমন পয়েন্ট এর মধ্যে কোন কোন এলিমেন্ট আসবে? 1 আর 2 এই দুটি এলিমেন্ট আসবে। বাকি এ সেটের আর কি কি? 3 4 বি সেটের আর কি কি? 7 8। তাহলে কি কি এলিমেন্ট হয়ে গেল? 1 2 3 4 5 6। অন্য কোনো একটি জায়গাতে পড়ে আছে, সেটি এখানে হোক যে কোনো জায়গায় তুমি লিখতে পারো, এমন কোনো ব্যাপার নেই। তাহলে কোনো একটি বাইরে পড়ে আছে, তাহলে এর মধ্যে এখন দেখো এলিমেন্টগুলি ভালো করে লক্ষ্য করে দেখো। এ পুরো সার্কেলটিকে ভাবো, এই বি সার্কেলটা ভুলে যাও, এ সার্কেলটিকে ভাবো। তার মধ্যে কি কি এলিমেন্ট আছে? 1 2 3 4 মিলে গেছে। বি থেকে দেখো, কল্পনা করে দেখো, কি দেখো বি সেটের সার্কেলটিকে কল্পনা করো, ভেতরে কি কি আছে? 1 2 7 8 মিলে গেছে। এবার দেখো এদের কমন পোর্শন কি আছে? কমন পোর্শন কি কি আছে? 1 2 1 2 1 2 মিলে গেছে। তাহলে তোমার ভেন ডায়াগ্রাম তুমি কমপ্লিট করে ফেলেছো, তুমি ঠিকঠাক ভেন ডায়াগ্রাম লিখে ফেলেছো যখন প্রত্যেকটি কন্ডিশন ম্যাচ করে গেছে। আমরা এইভাবেই কিন্তু সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলি আমরা আমরা অবজার্ভ করবো। এবার লক্ষ্য করে দেখো, এই বিষয়টি যদি না থাকতো, তোমাকে এই চিত্রটি তোমাকে তুলে দিয়ে বললো তোমাকে এখান থেকে কি বুঝতে পারছো। এখনো পর্যন্ত আমি যা বলেছি, আমি যদি ব্যাক গিয়ারে যাই তাহলে বুঝতে পারছি আমি কি রেক্ট্যাঙ্গেল আকারে ইউ লেখা আছে, মানে এই যে আমি সার্কেলটি, মানে এই যে রেক্ট্যাঙ্গেলটি দেখতে পাচ্ছি, এটি একটি ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করছে, এটি বুঝলাম। দ্বিতীয় কথা, এ বি দুটিকে সার্কেল আকারে দেওয়া আছে, মানে এ বি দুটি হচ্ছে এই ইউনিভার্সাল সেটের ভেতরে অবস্থিত এবং সার্কেল আকারে রিপ্রেজেন্ট করছে, মানে এ বি হচ্ছে এই ইউনিভার্সাল সেটের সাবসেট। বুঝতে পেরেছি? এ সেটের মধ্যে 4টি এলিমেন্ট আছে 1 2 3 4, বি সেটের মধ্যে 4টি এলিমেন্ট আছে 1 2 7 8 এবং এ এবং বি এর কিছু কমন এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 1 2। এত কিছু বিষয় আমরা এই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা বুঝে গেলাম। বোঝাতে পেরেছি? আবার আরও আরেকটু ডিটেলসে যাই, তাহলে আমরা আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা একই রকমভাবে আরও দুটি সেটকে আমরা কনসিডার করি, অন্যরকম সেটকে কনসিডার করি, তাহলে আমাদের বিষয়টি আরও কিন্তু ক্লিয়ার হবে। আমার উদ্দেশ্য দেখো, ভিডিও 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, কোনো যায় আসে না। ভিডিওতে আমি কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি না দিচ্ছি তাতেও কোনো যায় আসে না। আমার মনে হয়, আমি মনে করি যে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। ভিভিআইপি দেওয়া প্রচুর সাজেশন ভিত্তিক ভিডিও অনেক জায়গা থেকে পেয়ে যাবে, কিন্তু তোমার যদি কনসেপ্টই ক্লিয়ার না থাকে, সেই কোশ্চেন দেখেও তোমাকে কি করতে হবে? সেই কোশ্চেন মুখস্থ করে যেতে হবে এবং পরীক্ষায় কমন না পেলে মাথায় হাত দিয়ে বসতে হবে। তার থেকে বেটার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার করলে ভিভিআইপির বিষয়ে তোমাকে ভাবতেও হবে না, তাই না? তো এবার কনসেপ্টের দিকে আরেকটু এগাই। এবার লক্ষ্য করে দেখো, আমরা 3টে সেটকে কনসিডার করেছি এবং তার ভেন চিত্র আঁকতে চলেছি, যেখানে ইউনিভার্সাল অ্যাজ ইট ইজ আছে 1 2 3 4 5 6 7 8।
এ এর এলিমেন্ট হচ্ছে 1 2 3, এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 এবং বি এর এলিমেন্ট হচ্ছে 1 2 3। এখন এই তিনটে সেটকে দেখার পর প্রথমে একবার ভেবে দেখো তো তুমি কি কি বিষয় বুঝতে পারছো। প্রথম কথা হচ্ছে যে ইউনিভার্সালটার মধ্যে এ এবং বি দুটি সাবসেট, যেটি আমি অলরেডি লিখে রেখেছি, এই বিষয়ে কোনো ডাউট নেই, কারণ এদের প্রত্যেকটি এলিমেন্ট এই ইউনিভার্সালটার মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এইটি ক্লিয়ার আছে। আবার একটি বিষয় লক্ষ্য করার বিষয় আছে যে বি এলিমেন্টের বি সেটের মধ্যে যে যে এলিমেন্ট আছে সেটি এর মধ্যেও আছে, অর্থাৎ 1 2 3 এর বি সেটের মধ্যেও এলিমেন্ট, আবার তারা প্রত্যেকটি এর মধ্যেও এলিমেন্ট কিন্তু অবস্থিত। তাহলে আমরা সেক্ষেত্রে তার ভেন ডায়াগ্রাম কীভাবে লিখব, কারণ আমি বি সেটটি এখন এ সেটেরও সাবসেট, তার অর্থ হচ্ছে যখন কোনো একটি সাবসেট কোনো একটি সেটের সাবসেটের মধ্যে থাকে, অর্থাৎ কোনো একটি বি যদি এ সেটের সাবসেট হয়ে থাকে, তার অর্থ হচ্ছে বি কিন্তু এর ভেতরে অবস্থিত থাকবে, বি সেটের এ সেটের ভেতরে। আমি কি বলেছি, একটি ইউনিভার্সাল সেটের মধ্যে, যেমন একটি ইউনিভার্সাল সেট, আমার আয়তাকার একটি ইউনিভার্সাল সেটের মধ্যে এই দুটি এ বি ভেতরেই থাকবে, কারণ কি এই দুটি এর সাবসেট। একই রকমভাবে বি যদি এর সাবসেট হয় তাহলে বিও কিন্তু এর ভেতরে অবস্থান হতে হবে। সেটি কিভাবে বুঝবো, দেখো আমরা এখন একটি সেট আমি অঙ্কন করলাম, যেটি এ নাম দিয়ে দিলাম, এ নাম দিলাম। এবার এর মধ্যে কি কি এলিমেন্ট আছে, 1 2 3 4 এবং 5 এলিমেন্ট আছে। ঠিক আছে, এই কটা এলিমেন্ট আছে। আবার আরেকটি সেট বলছে এ এ বি, তার মধ্যে কি কি আছে, 1 2 3 আছে, অর্থাৎ 1 2 3 কে পেতে গেলে এখানে আরেকটি ভেতরে সেট হতে হবে, যার নাম আমি বি দিলাম। এই ভেতরে একটি গোল হতে হবে, এর ভেতরে গোল হতে হবে। তাহলে দেখো এই যে বি নম্বর সেটটি এর এ সেটের পুরোপুরি ভেতরে অবস্থিত, আর সেই কারণে এই বি কে এ এর সাবসেট বলা হয়ে থাকে। এতক্ষণ পর্যন্ত সাবসেট সম্পর্কে অনেক কনফিউশন ছিল, এবার চিত্র দেখে ক্লিয়ারলি বুঝতে পারছো যে এই ইউনিভার্সাল মধ্যে এ অবস্থিত, এই এর মধ্যে আবার বিও অবস্থিত, আর সেই কারণে বি হচ্ছে এ এর সাবসেট, বি এর ভেতরেই অবস্থিত, সেই জন্য বি কিন্তু এ এর সাবসেট। বিও যখন এ এর সাবসেট হবে, যদি আমাকে কোনো কিছু না বলে আমাকে যদি এই পিকচারটা তুলে দেয়, এই সব কিছু ভুলে যাও, বা আমাকে যদি এরকমভাবে এই এলিমেন্টগুলিকে মুছে দিল, আমাকে বললো যে এইভাবে বলো তো এবার কি ব্যাপারটা কি বলতে চাইছে, তাহলে বলতে হবে কিভাবে, দেখো ইউনিভার্সাল সেট ইউ, তার মধ্যে এ এবং বি দুটি সাবসেট, এবং সেই সাবসেট বি আবার এ এরও সাবসেট হিসাবে অবস্থান করছে। এই পিকচার দেখে আমরা বুঝতে পারছি বিও আবার এ এর সাবসেট। ঠিক আছে, তার অর্থ হচ্ছে বি এর মধ্যে যে যে এলিমেন্ট আছে এর মধ্যেও ততগুলি এলিমেন্ট আছে। এবার যদি উল্টো হতো, আমি যদি এই বি এর মধ্যেও 4 5 এই প্রত্যেকটি এলিমেন্ট মানে এ ইজ ইকুয়াল টু বি হয়ে যেত, অর্থাৎ এ এর প্রত্যেকটি এলিমেন্ট এবং বি এর প্রত্যেকটি এলিমেন্ট যদি সেম হয়ে যেত, তাহলে এখানে দুটি সার্কেল হতো না, একটি সার্কেল হতো, অর্থাৎ এ বি দুটি আলাদা সেট হতে পারে, কিন্তু একটি সার্কেলের দ্বারা সেটি রিপ্রেজেন্ট হতো, কারণ এ ইজ ইকুয়াল টু বি, মানে এই সার্কেলের মধ্যেই এই প্রত্যেকটি 1 2 3 4 5 এলিমেন্ট অবস্থান করছে। বোঝাতে পারলাম, সমান সেটকেও ক্লিয়ার করতে পারলাম, বিচ্ছেদ সেটকেও ক্লিয়ার করতে পারলাম, যখন দুটি সেট জয়েন হয়ে থাকে তাদের কমন পোর্শনকেও ক্লিয়ার করতে পারলাম, দুটি সেট একটির ভেতর আরেকটি সেটও থাকতে পারে সেটিও বোঝাবার চেষ্টা করলাম। তাহলে এইভাবে আমরা ভেন ডায়াগ্রাম কিন্তু ডেসক্রাইব করব। এবার যখন এই বিষয়টি এলো না, তখন আমাদের চোখের সামনে একটি বিষয় হঠাৎ করে মাথায় কিন্তু ছবিটি খেলবে, কোনটা, আমাদের যখন ক্লাস 10-এ আমরা যখন নাম্বার সিস্টেম পড়েছিলাম তখন লক্ষ্য করে দেখেছিলাম, আমরা এরকমভাবে একটু চিত্র দেখেছিলাম যে এর মধ্যে আর লেখা আছে, তার মধ্যে ছোট্ট একটি জায়গায় ন্যাচারাল নাম্বার, তার মধ্যে এরকমভাবে আমাকে লেখা ছিল ডাব্লু, তার মধ্যে আরেকটি গোল ছিল সেখানে লেখা ছিল জেড, তার মধ্যে আরেকটি গোল ছিল তার মধ্যে লেখা ছিল কিউ, আর পুরোটার উপর লেখা ছিল আর। এরকম একটি চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। সেক্ষেত্রে কি বলেছিল যে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ন্যাচারাল নাম্বার যদি সেটকে ধরো 1 2 3 4 5, এই যে সেটটি ডট ডট চলতে থাকবে, অসংখ্য নাম্বারের সেট। ঠিক আছে, তো এবার চলতে থাকবে। আবার ডাব্লু মানে হোল নাম্বার সেট কি 0 1 2 3 4 5 ডট চলতেই থাকবে। আবার যে ইন্টিজারের সেট বা জেড, সেটি কি, জেড আমরা ক্যাপিটাল দ্বারা লেখা থাকি, স্মল নয়, জেড দ্বারা লেখা থাকি, সেটি কি আছে -1 -2 -3 0, এরকমভাবে চলতে থাকবে। আমরা এভাবে 1 2 3 4 এরকম 1 2 3 4, ঠিক আছে, এভাবে চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে ওইদিকেও চলতে থাকবে, এরকমভাবে একটা সেট। এবার তারপরে আবার কি আছে, কিউ মানে ন্যাচারাল নাম্বারের সেট। মানে এবার লক্ষ্য করে দেখো, এই চিত্রটি লক্ষ্য করে দেখো, এই যে ন্যাচারাল নাম্বারের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু ডাব্লুর মধ্যে অবস্থিত, তাহলে ন্যাচারাল নাম্বারটি কি, সাবসেট অফ
ডাব্লু। দেখো সেই জন্য ন্যাচারাল নাম্বার সাবসেট অফ ডাব্লু হওয়ার জন্য ডাব্লুর ভেতরে ন্যাচারাল নাম্বার অবস্থিত, ডাব্লুর ভেতরে ন্যাচারাল নাম্বার অবস্থিত। আবার একই রকমভাবে ডাব্লুর প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু জেড এর মধ্যে আছে, তাহলে এই ডাব্লুটি আবার দেখো ডাব্লুটি পুরোটি আবার জেড এর ভেতরে অবস্থিত। আবার জেড এর প্রত্যেকটি এলিমেন্ট কিউ মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে অবস্থিত, তাহলে আমরা সেটি আবার আমরা লিখতে পারছি কিউকে দেখেছি যে কিউ এর ভেতরে জেড আছে, আর এই কিউ আবার আর এর ভেতরে মানে রিয়েল নাম্বারের ভেতরে অবস্থিত। তো এইভাবে আমরা আগে কিন্তু দেখেছি, কিন্তু সেটা আমরা ফিল করতে পারিনি, এখন আমরা সেটি ফিল করলাম যে এটি এই কারণেও হয়ে থাকে। তাহলে আমরা বোঝাতে পারলাম যে ভেন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কি এবং ভেন ডায়াগ্রাম আমরা কিভাবে এঁকে থাকি। তো এতক্ষণ ধরে আমরা বুঝলাম যে অনেক এক্সাম্পল দিয়ে বা ভেন চিত্র আঁকার মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করলাম বা ফিল করানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি ভেন ডায়াগ্রাম মধ্যে অনেক কিছু বলে দেয়, আমাদের দেখে চিত্র দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যদি আমরা ভেন ডায়াগ্রাম আঁকতে জানি বা ভেন ডায়াগ্রাম সম্বন্ধে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে ভেন ডায়াগ্রাম আমাকে অনেক কিছু বলে দেয় বা অনেক কিছু ফিল করাতে হেল্প করে, সেটি আরও বুঝবো, আমরা আগে বুঝবো। এবার আমরা দেখেছি যে দুটি সেট যখন একটি ইউনিভার্সাল সেটের মধ্যে দুটি সেট আলাদা আলাদাভাবে অবস্থিত, মানে কোনো এলিমেন্টই যদি কোনো সেম নেই, তখন সেই সব টাইপের আমরা সেট দুটিকে আমরা ডিসজয়েন্ট সেট বলে থাকি বা বিচ্ছেদ সেট বলে থাকি। এবার আমরা আবারও দেখলাম যে এইরকম একটি আমরা ইউনিভার্সালের মধ্যে দুটি সেট যাদের মধ্যে কিছু কমন এলিমেন্ট কিন্তু আছে, এরকম টাইপের সেটও দেখলাম দুটি সেট যাদের মধ্যে কিছু অংশ কমন আছে। আবার এরকমও দেখেছি যে একটি সেটের মধ্যে একটি ইউনিভার্সালের মধ্যে একটি সেট, তার মধ্যে আরেকটি সেট, মানে একটি সেটের মধ্যে আরেকটি উপসেট অবস্থিত, এরকমও দেখেছি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে এই যে দুটি সেট আমরা দেখলাম তার মধ্যে কিছু জায়গা কমন। এবার সেক্ষেত্রে দেখো এই যে কিছু জায়গা কমন, একে আমরা কি অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা এই জায়গাটার মধ্যে যে এলিমেন্টটি আছে সেটি আমরা কোন পদ্ধতিতে নির্বাচন করতে পারি সেইটি বিচার করতে গিয়ে গণিতজ্ঞরা একটি পদ্ধতি বা অপারেশনকে আনার কথা ভাবলো। একই রকমভাবে এই সেটের মধ্যে যতগুলি এটি বি যদি নাম দিয়ে দিই, এই সেটের মধ্যে যতগুলি এলিমেন্ট আছে এবং বি সেটের মধ্যে যতগুলি এলিমেন্ট আছে, অর্থাৎ পুরো এরিয়া জুড়ে যত এলিমেন্ট আছে সেইগুলিকে একসাথে লিখে একটি সেট বানানোর প্রক্রিয়াও একটি নির্দিষ্ট নাম আছে, সেটিকে আমরা ইউনিয়ন বলে থাকি। আবার এদের মধ্যে কমন অংশটি বের করার একটি পদ্ধতি আছে, তাকে আমরা ইন্টারসেকশন বলে থাকি। আবার আমরা যদি বলি যে আমরা এই দুটি সেটের মধ্যে আমরা শুধু এইটুকু অংশ, অর্থাৎ এর মধ্যে এইটুকু যেটি মানে কমন পার্টের দরকার নেই, বি এর মানে বিটি পুরোটি বাদ দিয়ে দাও, এর মধ্যে এই দুটি কেটে আছে, আমরা বি এর অংশটি পুরোটি বাদ দিয়ে দাও, বাকি যে এইটুকু অংশ আছে এইটুকু অংশের যে এলিমেন্ট সেইটুকু আমার এলিমেন্টগুলি আমার দরকার। তাহলে এই অপারেশন বা এই যে পদ্ধতি, এরও একটি নাম আছে, সেটি হচ্ছে দুটি সেটের অন্তর বলতে পারি। এই যে বিভিন্ন দুটি সেটের অন্তর, অর্থাৎ এই যে ভিন্ন ভিন্ন একটি অপারেশনকে দেখলাম, যে ভিন্ন ভিন্ন জিনিসকে পাওয়ার জন্য একটি পদ্ধতি, এই পদ্ধতিগুলো করার জন্য কিন্তু 4-5টি অপারেশন কিন্তু আমাদেরকে শিখতে হবে বা জানতে হবে। আর সেই অপারেশনগুলি বুঝতে গেলে আরও ডিটেলসে বুঝতে গেলে আমাকে যেতে হবে স্ক্রিনে। আমি স্ক্রিনে গিয়ে আরও ডিটেলসে এগুলি বোঝাবার চেষ্টা করছি বা জানাবার চেষ্টা করছি।